দর্শক সবাইকে কাজী ফার্মস নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার অতুলনগর গ্রামে। অতুলনগর গ্রামের মাটিভাঙ্গা ব্লকে যুগ যুগ ধরে এখানকার কৃষকরা বাঙ্গি চাষাবাদ করে এসেছেন। দর্শক, গত বছর ঠিক এই জায়গা থেকে আপনাদের সাথে আমি কথা বলেছি, তখন এই মাঠে প্রচুর বাঙ্গি ছিল, বাজারে বাঙ্গি বিক্রি হচ্ছিল। তবে আজকের সময়টা একটু ভিন্ন, এখন মাঠে শুধু ফুল এসেছে। গত বছর কৃষকরা ভালো ফলন পেয়েছিলেন, এবছর ভালো ফলনের জন্য এখন যে ফুল আছে সেটিকে সঠিক পরিচর্যার মাধ্যমে ধরে রাখতে হবে। আর সেই সঠিক পরিচর্যা কি, এখন কি করবেন কৃষকরা, সেই বিষয়গুলোই জানবার জন্য আজকে আমি এখানে। থাকুন আমাদের সাথে জানবার জন্য। গত বছর নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ব্লকে প্রায় ১৫০ থেকে ২৫০ বিঘা জমিতে বাঙ্গি চাষ হয়েছিল। কৃষক তমাল ভাইয়ের সাথে কথোপকথনের মধ্য দিয়ে উঠে এসেছিল বাঙ্গি চাষের নানান দিক। ৩.৫ লাখ টাকার মতো বাঙ্গি এখান থেকে সংগ্রহ করা সম্ভব হয়েছে। ৩.৫ লক্ষ। ২.৫ বিঘা জমিতে বাঙ্গি চাষ করে তিনি বেশ লাভবান হয়েছিলেন। একজন নতুন ধারার চাষি হিসেবে তার কাছ থেকে উঠে এসেছিল বর্তমান কৃষির নানা চিত্র। তমাল ভাই, একটা সময় তো এটা এখনো চর, কিন্তু আগে তো কোনো মানুষ বসবাস করতো না, এখন বসবাস করছে মানুষ, কৃষি কাজ করছে সব জমিতে, হ্যাঁ, ফলন বাড়ছে। তো বাঙ্গিটাও যুগ যুগ ধরে আপনাদের এখানে চাষাবাদ হয়ে আসছে। তো শুরু যখন হয়েছিল বা মাঝখানে যেমনটা ছিল আর এখন কেমন আছে, এই তিনটা পার্থক্য আমরা একটু শুনি। দেখেন, আমাদের এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটার পাশে হচ্ছে আপনার তিনটা নদী মূলত। একটা হচ্ছে আমাদের এই সামনে, এখানে হচ্ছে বলেশ্বর, আর এই হচ্ছে আমাদের তালতলা, আর এর কিছু দূর এগোয় হচ্ছে মধুমতির শেষ, মধুমতি শেষ করে মাঝখানে। জি জি। তো এখানে যখন চরটা আসে, আমাদের যদি ম্যাপ দেখা হয় এবং ইতিহাস যদি দেখা হয়, তাহলে ১৯১০ সালের দিকে এই চরটা বিস্তার লাভ করে। এর আগে এই সামনে যে বলেশ্বর নদীটা এইখান থেকে ছিল, এবং এখান থেকে হেক্টরের পর হেক্টর সবটা নদীর ভিতরে ছিল। সেই নদীটা পর্যায়ক্রমে চরে রূপান্তরিত হয়েছে। তারপর থেকে ওই প্রথমে কিছু লোক বসতি করে, সেই বসতি থেকে তারা পাশের জায়গাটাকে আস্তে আস্তে চাষের দিকে আনে। এভাবেই কিন্তু এখানে ফসলের উৎপত্তি এবং পর্যায়। তমাল ভাই, এখন তো দিনে দিনে বাড়ছে বাঙ্গি চাষ, আরো বাড়ছে। গত বছর আমি যখন এসেছিলাম প্রায় ১৫০ কি ২৫০ বিঘাতে এখানকার কৃষকরা বাঙ্গি চাষ করেছেন। এবার শুনেছি প্রায় ২০০ বিঘা জমিতে কৃষকরা বাঙ্গি চাষ করছেন। এবছরে একটা জিনিস, গত বছরে আমাদের কৃষকরা বেশ ভালো লাভবান হয়েছে। এই লাভবান হওয়ার কারণে এই বছরটা যে জমিগুলো গত বছর যেখানে অন্য চাষ হয়েছিল, বিশেষ করে খেসারিগুলোই এখন সেইখানে বাঙ্গি আসছে। আচ্ছা, গত বছর যখন আমি এসেছি আপনার কাছে, তখন প্রায় শেষের দিকে, আরও ২ সপ্তাহ ছিল আপনার বিক্রির শেষ সময়। তো শেষ অবধি কত টাকা আপনি বিক্রি করেছিলেন একটু শুনি, আর কত টাকা খরচ করেছিলেন? দেখেন, শেষের দিকে আমাদের কিন্তু কোনো খরচ থাকে না। শেষের দিকে প্রতিদিন ৩ থেকে ৪ বার হচ্ছে ফসলটা তুলতে হবে। আমাদের এখানে জমি বেশি, কিন্তু আমি নিজেই ২-২.৫ বিঘে প্রতি বছরই চাষ করি। আচ্ছা, ২.৫ বিঘা জমিতে বাঙ্গি চাষ করেন, হ্যাঁ? গত বছর কত টাকা খরচ হয়েছিল আর কত টাকা বিক্রি করেছিলেন? গত বছর সঠিক হিসেবটা এই মুহূর্তে মনে নাই, তারপরও দেখা যাচ্ছে কি যে আমার ২.৫ বিঘা জমিতে প্রায় ২ লাখ টাকার উপরে আপনার এই সিজনে আসছিল। আর এর মধ্যেই তো খরচ। এটা আপনার লাভের অংশ, খরচ তো আছে। এটা হচ্ছে আপনার দাম হচ্ছে আপনার কিভাবে বাজার দরের উপরে নির্ভর করতেছে। বাজার দর যদি ভালো পাওয়া যায় তাহলে অবশ্যই সে লাভবান হবে। গত বছরও আমাদের শেষের দিকে বেশ ভালো দাম ছিল, এবং সেখানে বোধহয় ৫০-৬০ হাজার টাকা গত বছরও সেখান থেকে আয় করা সম্ভব হয়েছিল। গত বছর দীপ্ত কৃষি টিম যখন এই মাঠে এসেছিল, তখন তমাল ভাই ব্যস্ত ছিলেন বাঙ্গি উত্তোলনে। মাঠ ভর্তি বাঙ্গি আর বাঙ্গি তোলায় নারীর অংশগ্রহণ ছিল লক্ষণীয়। আচ্ছা, গত বছর যেই জাতের বাঙ্গি চাষ করেছেন, এই বছরও কি তাই নাকি নতুন জাত? আমাদের এখানে সেই পুরনো জাতটাই, অর্থাৎ এখানে স্থানীয় উন্নত জাত যেটা, এটাই আমরা ব্যবহার করে থাকি। এই যে বাঙ্গিটা হবে, আমরা এখান থেকেই আবার সেই বীজটা সংগ্রহ করব, এটা পরবর্তী বছরে চাষের জন্য আমরা রাখবো। আচ্ছা, তাহলে এবছর যেই বীজটা দিয়ে চাষ করছেন, এটাও কি আপনার নিজস্ব? হ্যাঁ, এটাও আমার নিজস্ব, এখান থেকেই রাখা হয়েছে। তবে আমরা যখন বীজটা সংগ্রহ করি, সেই সংগ্রহের সময় বিশেষ কিছু বীজ বিধিমালা
মাটিতে যা যা আছে সেগুলো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সেটা নিয়ে কাজ করি। আচ্ছা, আপনারা কি শুধু নিজেদের জন্যই বীজ করেন নাকি বাইরেও বিক্রি করেন? এখানে অনেক বীজ বাইরে যায় আমাদের এই পাশাপাশি যে কয়েকটা অঞ্চলে আপনার বাঙ্গি চাষ হয় তার ভিতরে আমাদের এইখানে বীজটাই সবচাইতে বেশি প্রসিদ্ধ। আচ্ছা, যেহেতু বাইরেও বীজটা যাচ্ছে তাই আমার মনে হয় দর্শকরা একটু জানতেও চায় যে কারণ সবাই তো ভালো বীজটা সংগ্রহ করতে চায়, তো এই ভালোটা তৈরি করতে গিয়ে আপনারা আসলে কি কি বিধি নিষেধ মেনে চলেন এটা একটু শুনবো। আমরা প্রথমে গাছ নির্বাচন করি যে কোন গাছটা থেকে আমরা বীজটা সংগ্রহ করব। সবচেয়ে যে গাছগুলোর উর্বরতা শক্তি ভালো এবং সেখানে নিরোগ এই ধরনের গাছগুলো প্রথমে চয়েস করি। চয়েস করার পরে সেই গাছের নিজের পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের যে পরাগায়নটা ঘটানোর পর সেটা পলিথিন দিয়ে ঢেকে দিই। আচ্ছা, সেই গাছগুলো কখন সিলেকশন করেন আপনারা? গাছ সিলেকশন করার এখন প্রায় সময় চলে আসছে। যখন ফলটা পড়বে তখন আমরা দেখবো যে আসলে কোন গাছের ফলটা সবচেয়ে ভালো হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা যখন ঢেকে দেবো তখন ফলটা পরিপূর্ণ যখন পাকার পরে আমরা ফলের দুই সাইডের অংশ কেটে ফেলে মাঝখানে যে বীজটা থাকবে পুষ্টি বীজ সেটা রাখবো। রাখার পরে সেটা আপনার হালকা রোদে শুকাবো। যখন আপনার 11-12% আপনার ওদের আর্দ্রতা চলে আসবে সেই সময় ছত্রাকনাশক দিয়ে ওটা সংরক্ষণ করব পরবর্তী বছরের চাষের জন্য। আচ্ছা, এই স্থানীয় জাতটি কি হিসেবে বিক্রি হয়, প্যাকেট নাকি কেজি হিসেবে? আমরা এই জাতটা সংগ্রহ করি এবং এটা সংগ্রহ করে কেজি হিসেবেও আমরা ব্যবহার করি আর প্যাকেটেই করা হয়। তো প্যাকেটিং এখন করা হয় না। কত করে বিক্রি করছে? আমাদেরটা আসলে সিজনের সময় 1000 টাকা সর্বোচ্চ কেজি বিক্রি হয়, 800, 1000, 900 এরকম দামে বিক্রি হয়। এই স্থানীয় জাতটাকেই আপনারা খুব সুন্দর করে তৈরি করছেন, উন্নত জাতের মতো করছেন। তো যখন আপনারা বীজটা বপন করেন তখনও কি মানে নতুন কোনো পদ্ধতিতেই চাষাবাদ করছেন নাকি আগে যে এরকম ভাবে করতেন সেরকমই? আমাদের এখানে যেটা দেখা যায় আমরা সবচেয়ে যে আধুনিক পদ্ধতি আমরা প্রথমে বীজটাকে শোধন করি। শোধন করার পরে এটা আমরা কিছু সময় মানে একটা নির্দিষ্ট তাপমাত্রার দিকে বাড়াই এবং তখন ওর মুখটা অঙ্কুরিত হয়। অঙ্কুরিত হওয়ার পরে আমাদের আগে থেকেই মাদাগুলো তৈরি করা হয়। একটা মাদায় সাধারণত রোপণ করা হয় 10 থেকে 15টা বীজ এবং সেখান থেকে আমাদের যেটা পছন্দ হয় সেইগুলো রাখি আর বাকিগুলো আস্তে আস্তে তুলে ফেলি। আচ্ছা, এটা তো একটা মাদার হিসেব করলেন, তো আপনার তো 2.5 বিঘা জমি, 2.5 বিঘা জমিতে কয় কেজি বীজ লেগেছে? আপনার আধা কেজি বীজ দিয়ে অনেক লাগান যায়, তারপরও বীজ থেকে যায়। কিন্তু আমরা অতিরিক্ত বীজ দিয়ে আমাদের নিরাপত্তার জন্য যদি কোনো কারণে একটা ছোপ যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের ওই ছোপের যে বাঙ্গিটা নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আমরা অতিরিক্ত দিচ্ছি। সেখান থেকে যেটা যেটা পছন্দ আমরা সেটাই রাখছি। আচ্ছা, এই যখন আপনারা মাদা তৈরি করেন তখন আসলে কি কি ব্যবহার করছেন? কারণ সময়ের সাথে সাথে এখন অনেক কিছুই নতুন নতুন প্রয়োগ করতে হচ্ছে। যেমন আমরা এখন বলি যে জৈব সার ব্যবহার করেন, মাটির জন্য ভালো, ফসলের জন্য ভালো, ভালো উৎপাদন হবে। তো বাঙ্গিতে কি জৈব সার ব্যবহার করা যায়? আমরা যখন জমিটা তৈরি হয় এই জমিটা প্রথমে পূর্বের যে ফসল সেই ফসলটা কর্তন করার পরে আমরা চাষ দিই। চাষ দেওয়ার পরে যে জায়গাটায় আমরা নির্দিষ্ট তৈরি করি যে 4 হাত দূরে আমরা দূরত্বের একটা মাদা তৈরি করি এবং সেই মাদায় আমরা কম্পোস্ট নিজেরা তৈরি করি। কম্পোস্টটা ওখানে দেই একটা নির্দিষ্ট পরিমাণের, কারণ যে পরিমাণ দরকার সেটা আমাদের তৈরি করা সম্ভব হয় না। তবে আমাদের সাধারণত 1 বিঘা জমিতে 400 থেকে 450 হচ্ছে মাদা তৈরি হয় এবং প্রত্যেক মাদাতে প্রায় 1 কেজির উপরে জৈব সার দেই। মানে এর বেশিও তো দেয়া যেতে পারে যদি আপনি যত জৈব সার দেবেন ততই ভালো, কারণ জৈব সারে কোনো বিকল্প সার এখন পর্যন্ত নাই। আমাদের যখন জৈব সারটা দেওয়া হয়, জৈব সার দেওয়ার পরে ওইখানে কোপায়ে কোদাল দিয়ে কোপানো হয়, কোপায়ে রেখে দেওয়া হয়। এর পরবর্তীতে যেটা করা হয় ওই জায়গাটা কয়েকদিন একটু রোদ্রে শুকানোর ব্যবস্থা করা হয়। রোদ্রে শুকানোর পর প্রতি মাদায় 200 গ্রাম করে টিএসপি এবং 2 দিন পর প্রতি গাছের জন্য 50 গ্রাম করে দস্তা ও 100 গ্রাম করে এমওপি দিয়ে রেখে দিতে হয়। রেখে দেওয়ার কিছুদিন পরে হচ্ছে নতুন করে ওটা আবারই নতুন করে কোপানো হচ্ছে, সবকটা একসাথে মিশে যাচ্ছে। তারপরে পানি দিয়ে ওই জায়গাটা আরো গুঁড়া করা হচ্ছে মাটিটা। পরে আমরা আবার ওখানে জিপসাম
সেটা প্রয়োগ করতেছি। এইভাবেই মূলত আমাদের তৈরি করা হয়। তারপরে যখন আমরা কতদিন লাগে জমিটা আসলে তৈরি করতে? আসলে এইভাবে তৈরি করতে পুরো 2 সপ্তাহ সময় আমাদের লেগে যাবে। মানে 10 থেকে 15 দিনের মতো 15 লাগে। দিনের ভিতরে আমাদের এটা হবে। হুম। তো সেই অবস্থায় যখন আমরা বীজটা দেবো, হ্যাঁ। সেই বীজটা কিন্তু আমাদের যদি একটা মাদায় 10টা বীজ দিই, সেখানে অন্তত 9টা বা 10টা বীজই আমাদের ওখানে উঠবে। এরপরে আমরা প্রথমে অল্প অল্প পানি দেব এবং 1 সপ্তাহ পর থেকেই কিন্তু এই পানিটা দেওয়া আরম্ভ এবং প্রতিদিন। তারপরে যখন 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বয়স এসে যাবে, তারপরে একদিন বাদে একদিন পানিটা, তারপরে দেখা যাবে প্রতি 3 দিন বা 4 দিন পর পর এই পানি দেওয়া হবে। কামাল ভাই, আমি অনুষ্ঠানের শুরুতেই দর্শকদেরকে জানিয়েছি যে এখন আপনারা আসলে ভালো ফলনের জন্য কি ধরনের পরিচর্যা নেবেন সেটি জানাবো। আর এখন পুরো মাঠ জুড়েই রয়েছে ফুলের বাঙ্গি, তো এখন নেই, তো এই ফুল থেকেই ফল আসবে, তাই ফুলকে ধরে রাখার জন্য আপনারা কি ধরনের পরিচর্যা নেবেন বা নিচ্ছেন সেটি জানতে চাই। আসলে আমরা যখন এই গাছটা যখন বড় হয়, বড় হওয়ার সময় আবহাওয়াগত কারণে বিশেষ করে এই সময়টা যে কুয়াশা, এই কুয়াশাটার জন্য ছত্রাকের আক্রমণটা বৃদ্ধি পায়। তো আমরা এই কুয়াশা তো রোধ করা সম্ভব না, কিন্তু ছত্রাকটা রোধ করার জন্য আমরা ছত্রাকনাশক গাছে প্রতি 1 সপ্তাহ বা 10 দিন পর স্প্রে করি। কি ধরনের ছত্রাকনাশক, আর এটি মানবদেহে পরবর্তী সময়ে কোনো ক্ষতি করে কিনা? ছত্রাকনাশক এখন যেটা দেওয়া হবে সাধারণত এই মেটালজিকাম এবং ম্যানকোজেব, এই গ্রুপের ছত্রাকনাশক দেওয়ার 10 থেকে 15 দিন পর ফলটা সংগ্রহ করে মানুষ খেতে পারবে। কিন্তু আমাদের এখন কিন্তু ফল আসে না, এখন শুধু আছে এখানে ফুল। এটা আপনার পূর্ণবয়স্ক হতে বেশ পরিমাণ সময় লাগবে। তো আমাদের ফুলটা যদি আমরা রক্ষা করে দিতে পারি, তাহলে আর মানবদেহের জন্য ক্ষতিকর হবে না, আর আমার ফসলটাও আমি পরিপূর্ণ ফসলটা পাবো। এই জন্য ছত্রাকনাশকটাই আমরা বেশি স্প্রে করি। আপনার প্রতিটা গাছেই বেশ অনেক ফুল এসেছে এবং দর্শক আপনারা খেয়াল করেছেন কিনা জানি না যে আমরা দুজনে হাঁটছি কিন্তু খুব যত্ন সহকারে, কারণ প্রতিটা লতায় পাড়া লাগলেই বাঙ্গি নষ্ট হবে। এটা আপনি আরো ভালো করে বলতে পারবেন, বলেন তো ভাইয়া। আমাদের এই যে জমিটা দেখছেন, জমির অনেক জায়গা দেখবেন যে ফাঁকা আছে। তো এখন এই যে লতাগুলো, এই লতাতে আমাদের যে পরিমাণ গাছের গোড়ায় খাবার অর্থাৎ সার দেওয়া আছে, এর মাধ্যমেই এই লতাগুলো আরো বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পাওয়ার পর এই জায়গাগুলো কিন্তু সব জায়গায় পরিপূর্ণ ভরে যাবে। তো এর আগে যদি আমরা একটা লতায় যদি আমরা পাড়া দিই, ওই লতাটা কিন্তু শেষ হয়ে যাবে। তো শেষ হয়ে গেলে কিন্তু আমাদের বাঙ্গিতে ব্যাপকভাবে আপনার ফসলের কম হতে পারে। সেই জন্য আমাদের যে শ্রমিকরা আছে বা আমরা যখন এটা পরিচর্যা করতে আসি বা এখানে যখন ছত্রাকনাশক স্প্রে করতে আসি, তখন আমাদের অনেক বেশি সাবধান হতে হয়। ভাইয়া, একটা সময় অবধি আপনি কীটনাশক ব্যবহার করতে পারবেন বা ছত্রাকনাশক, হ্যাঁ, যেটা আপনিও বললেন যে এখন যেহেতু ফুল আছে ব্যবহার করা যেতে পারে, কিন্তু ফল আসলে যতটা কমিয়ে দেয়া যায় সেটাই আমরা বলি বা কৃষি কর্মকর্তারাও বলেন। তো এই জন্যে অনেক অপশনও রয়েছে আপনাদের হাতে, যেমন সেক্স ফেরোমন ফাঁদ, যেটি আপনি গত বছরও ব্যবহার করেছেন, এবছর এখনও দেখছি না নিশ্চয়ই ব্যবহার করবেন। মানে আমরা বলছি যে এখন তো প্রচুর পরিমাণে উৎপাদন বেড়ে গেছে, তো নিরাপদ খাদ্যটি আসলে তৈরি হচ্ছে কিনা সেটি আমাদের জানবার বিষয়। তাই সেক্ষেত্রে আপনার কি ভূমিকা থাকছে? দেখেন, আমাদের এই অঞ্চলে মানুষটা একটা সময় কিন্তু আপনার কীটনাশক নির্ভর ছিল। তো এখন পর্যন্ত এখনো আছে। হ্যাঁ, এখনো আছে। বিশেষ করে যারা চাষাবাদ করছে, এরা কিন্তু কীটনাশকের উপর বেশ পরিমাণ নির্ভরশীল, বা এখনো আমরা সেখান থেকে বলতেছি যে কীটনাশক থেকে সরে আসতে হবে। বিশেষ করে এই যে বর্তমান সময়টায় এখন একটা ভাইরাস ছড়াবে, সেটা হচ্ছে সাদা মাছি। এই সাদা মাছিটা আমরা রোধ করার জন্য ইমিডাক্লোরোপাইড গ্রুপের কীটনাশক, এবং সেটা খুব কম মাত্রায় ব্যবহার করতেছি, এবং দেখা যাবে কি যে আর 2 সপ্তাহ পরে আমরা এটা বন্ধ দিয়ে দেব। যদি বন্ধ না দিই, তাহলে দেখা যাবে কি যে আমাদের যে পরাগায়ন সমস্যা, বিশেষ করে মৌমাছি, এবছর এমনি কম দেখা যাচ্ছে মৌমাছি, তো মৌমাছি যদি কম হয় তাহলে পরাগায়ন হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের বাঙ্গির ফলন মারাত্মকভাবে কম হবে এবং অস্বাস্থ্যকর খাবার হয়ে যাবে। খাবারটার যে স্বাস্থ্যসম্মত বা এর যে পুষ্টিগুণ, এটা আমাদের সেইভাবে কিন্তু থাকবে না। আসলে কৃষিটা একেবারে আগের মতো নেই ভাইয়া, তো এই আগানোর জন্য এই বিষয় সম্পর্কগুলো জানতে হবে যে আমি আসলে কি ব্যবহার করছি, কখন ব্যবহার করছি, এবং এর জন্য প্রশিক্ষণের প্রয়োজন খুব। আপনাদের এখানে যারা কৃষি কর্মকর্তা রয়েছেন, তারা আপনাদেরকে কতটা সহযোগিতা করছেন? দেখেন, আমাদের এই যে কৃষি,
এটা কিন্তু আধুনিক কৃষিটা আমাদের যেভাবে আসতেছে সেটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোটামুটি সহযোগিতা করতেছে, কিন্তু সেটা কোথায় করতেছে সেটা দেখবেন যে আমাদের এখান থেকে একটা রাস্তা গেছে, এখান থেকে চলাচলের ব্যবস্থা আছে, আমরা কিন্তু প্রতিদিনটা আপডেট পাচ্ছি। কিন্তু আপনি এই নদীর অপোজিটে যাবেন আমাদের, তখন কিন্তু সেই জায়গার যে কৃষক সেখানে তারা কিন্তু এগুলো জানতেছে না। আজ থেকে 10 বছর আগের কৃষি আর এই বর্তমান কৃষি এর ভিতরেই কিন্তু আপনি অনেক দূরত্ব দেখবেন। তো আমাদের যে আধুনিক প্রযুক্তিটা আমরা কিন্তু এখন পাচ্ছি, কিন্তু সেই আধুনিক প্রযুক্তিটা আমরা কোথায় প্রয়োগ করব, সেই ধরনের ভূমি ব্যবস্থা কিন্তু আমাদের এই অঞ্চলে নাই। আমাদের যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যদি আরও বেশি সুযোগ সুবিধার ব্যবস্থা করতো, বিশেষ করে নতুন নতুন যন্ত্রপাতির ব্যবস্থা, এটা যদি একেবারে সহজ কিস্তিতে দেওয়ার ব্যবস্থা হতো। বিশেষ করে অনেকে আছে বর্গা চাষি, তো এদের নিজস্ব জমি নাই, চাষের জন্য তাদের যে অর্থটা দরকার সেই পরিমাণ অর্থ কিন্তু তারা ব্যয় করতে পারতেছে না। এবং সেখানে যে সহজ শর্তে যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে লোনের ব্যবস্থা করা হতো তাহলে কিন্তু বর্গা চাষিরা অনেক বেশি উপকৃত হতো, সেটা হচ্ছে না। আর একটা বিষয় মানে খুবই উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আমাদের যে নতুন একটা রোগ, এখন বিভিন্ন চাষ আসতেছে, এর সাথে কিন্তু নতুন নতুন রোগও দেখা যাচ্ছে। এইগুলো উদ্ঘাটন করা কিন্তু আমাদের খুব একটা মানে চ্যালেঞ্জের বিষয়। কিন্তু এই চ্যালেঞ্জের দিক থেকে একটা জিনিস খেয়াল করা যায়, সেটা হচ্ছে পুরনো যে চাষি এরা পারছে না, কিন্তু যারা অন্তত লেখাপড়ার সাথে জড়িত এরা কিন্তু সেটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে যাচ্ছেন, তারা যতটুকু জানছে সেটা আমাদের ভিতরে আদান প্রদান হচ্ছে। কিন্তু এটা ব্যাপকভাবে যে ক্যাম্পেইন করে যে করতে হবে, এই ক্যাম্পেইন ব্যবস্থাগুলো আমাদের অঞ্চলে এখন পর্যন্ত নাই। আমরা দেখেছি চুয়াডাঙ্গা, আপনার বগুড়া, যশোর, এইসব জেলা কিন্তু কৃষি কর্মকর্তাদের বিশেষ ভূমিকা পালন করছেন, যার কারণে সেখানকার কৃষির অবস্থা খুবই ভালো। যেহেতু আমাদের দীপ্ত কৃষি টিম আমরা সারা বাংলাদেশি ঘুরছি, আপনারা জানেন নিশ্চয়ই। আচ্ছা, আপনি এই মাঝখানে বলছিলেন যে শিক্ষিত বেকার যুবকরা এখন কৃষি খাতে এসেছে, শুধু তারাই না, বিভিন্ন পেশা থেকে কিন্তু লোকজন এখন রিটায়ার করে এখানে এসেছে, যার কারণে এই জায়গাটা আরও ভালো হচ্ছে। তা আমরা আশা করি আরও অনেক অনেক ভালো হবে। আচ্ছা, এখন আপনার যে গাছের বয়স, যে অবস্থা, এই অবস্থা অনুযায়ী, আবহাওয়া অনুযায়ী কোন অবস্থানে আছে? দেখেন, আবহাওয়া অনুযায়ী যেটা আমাদের এখন যদি স্বাভাবিকভাবে হালকা একটা বৃষ্টি হয়ে যেত, তো সেই ক্ষেত্রে আপনার এখানে আর একটু গ্রোথ আসতো। তো তারপরেও যেটা দেখা যাচ্ছে আমাদের এখানে ভালো আছে, আমরা এটা লাভবান হবো। কিন্তু আমাদের একটা সমস্যা দেখা যাচ্ছে, গত বছর এই সমস্যাটা কম ছিল, সেটা হচ্ছে আপনার মৌমাছি। আমাদের এই বছর কিন্তু মৌমাছি পর্যাপ্ত পরিমাণ না, যার কারণে পরাগায়নের সমস্যা হচ্ছে। আপনি এই লতাগুলো যদি দেখেন, এর গোড়াতে কিন্তু অনেক ফুল, এই ফুলগুলো যে পরাগায়নটা দরকার, এটা তার জন্য যে পরিমাণ মৌমাছি দরকার সেটা কিন্তু আমাদের এই বছর পাওয়া যাচ্ছে না। এটা আমাদের জন্য একটা মানে হতাশার বিষয়। কিন্তু টোটালি আমাদের গাছের যে স্বাস্থ্য আছে, এই স্বাস্থ্য যদি বিদ্যমান থাকে তাহলে আমরা আগামীতে লাভবান হব গত বছরের মতো। আগের বছরও ভালো ফলন পেয়েছেন, এবছর আপনি বলছেন যা এরকম যদি থাকে, আবহাওয়া যদি অনুকূলে থাকে, সবকিছু ঠিক থাকলে এবারও ভালো ফলন হবে। কিন্তু অন্যান্য যারা রয়েছে এখানে তো টানা প্রায় 200 বিঘা জমিতে চাষাবাদ হচ্ছে, তো পাশাপাশি যেই জমিগুলো আছে তাদের ফলন কেমন হয়েছে বা এখন তাদের ফুল কি অবস্থাতে আছে? দেখেন, আমাদের এই যে জমিটা, আমাদের মতো কয়েকটা ফ্যামিলি আছে, এদের জায়গা বেশি, আর প্রায় হচ্ছে আপনার প্রান্তিক চাষি বলতে যেটা বোঝা যায় তাদের। তো আমরা কিন্তু প্রত্যেকের সাথে প্রত্যেকের যে একটা সমন্বয় প্রয়োজন, এটা কিন্তু করি। আমাদের এই জমির আমার সামনে একটা জমি আছে, সেখানে একটা ছেলে ও চাষ করতেছে। এরা হচ্ছে আপনার অল্প বয়সী, এদের চাষ পদ্ধতিটা আর মানে প্রাচীন আমল থেকে যারা চাষ করছে তাদের থেকে একটু ভিন্নতা। কিন্তু টোটালি দেখা যায় কি যে যারা যেটা থেকে সুফল পাচ্ছে, আমরা যদি এই নতুন একটা পদ্ধতি আনছি সেখান থেকে সুফল হলে ওদের কাছে কিন্তু আমরা এটা আবারই তাদের পৌঁছে দিচ্ছি যে তোমরা এটা করো। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা কিন্তু তাদের কাছ থেকেও আমরা জানতে চাচ্ছি, তাদের কাছ থেকেও যেটা মনে হচ্ছে যে এটা ভালো, এই দুটো কিন্তু আমরা সমন্বয় করছি। এবং সমন্বয়ের ফসল হিসেবে কিন্তু আজকে এই যে অতুলনগর পার্শ্ববর্তী গ্রামে যে চাষ হচ্ছে, এই সমন্বয় কিন্তু ফসল, আগে একটা সময় কিন্তু এত ফসল কিন্তু হয় নাই। এখন এই সমন্বয় যদি না হতো তাহলে এইভাবে সম্ভব হতো না, কারো অভিজ্ঞতা ফেলে দেওয়ার মতো না। এই যে আপনারা বলছিলেন যে একে অন্যের সাথে পরামর্শ করে কাজ করছেন, আমরাও আসলে এই একে অন্যের কথাগুলো আমাদের দীপ্ত কৃষির অনুষ্ঠানের মাধ্যমে সারা বাংলাদেশের কৃষকদের কাছে ছড়িয়ে দেবার চেষ্টাটা করি। সেজন্য সারা বছরই আমরা আপনাদের সাথে মাঠে আছি। আচ্ছা, এর আগের বছরও এই প্রশ্নটি করেছি, এবছরও করছি যে 2.5 বিঘা জমিতে এবছর আপনাদের লক্ষ্যমাত্রা কি, কত মন ফলন পাওয়ার আশা করছেন?
আসলে এই বাঙ্গিটা কিন্তু মন হিসেবে ব্যবহার হয় না, এটা তো মূলত হচ্ছে এক একটা পিস সংখ্যা অনুযায়ী হচ্ছে বিক্রি হয়। তারপর দেখা যায় যে আমরা এই একটা মাদা থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত 10টা 12টা 15টা পর্যন্ত বাঙ্গি আমরা তুলতে সক্ষম হব। প্রথম যে বাঙ্গিটা তোলা হবে এর একটা বড় বাঙ্গি ধরেন 100 টাকা করে কিন্তু আমরা জমি থেকে বিক্রি করে দেব, কিন্তু এই 100 টাকার বাঙ্গিটাই সিজনের শেষের দিকে বা মাঝামাঝি সময়, শেষ বলা যাবে না, মাঝামাঝিতে এসে কিন্তু ওটা 20 টাকা দরে বিক্রি হবে। হ্যাঁ, এই যে যে সমস্যাটা, এটা আপনার যখন বেশি যোগান হবে সেটা হবে, আবার শেষের দিকে এসে কিন্তু আপনার বাঙ্গিটার দাম বৃদ্ধি পাবে। আর একটা বিষয় হচ্ছে আপনার এটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার কথা। যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হয় তখন কিন্তু আমাদের এইখান থেকে বাঙ্গিগুলো দেশের বিভিন্ন স্থানে পৌঁছানো সম্ভব হয়। কিন্তু যোগাযোগ ব্যবস্থা যদি ভালো থাকে, বিশেষ করে রাস্তাগুলো যদি ভালো থাকে, তাহলে বাইরে যাবে, বাইরের যে আপনারা যারা পাইকারি ক্রেতা ওরা যখন আসবে তখন আমরা এখানে সফল হবো, এবং পাইকারি যে বিক্রেতা আমাদের এই জমির থেকে পাশেই রাস্তা, এই রাস্তায় আমরা কিন্তু তুলে দেবো ওখানে। জি, আপনাদের বাজার তো এই সামনেই, অতুলনগর গ্রামেই আপনার বাঙ্গির বাজার বসে। বাঙ্গির মৌসুমে এই মাঠের অদূরেই বসে বাঙ্গির হাট। ভোর 6টা থেকে 10টা পর্যন্ত এই হাট বাঙ্গি ক্রয় বিক্রয় মুখর থাকে। তবে যোগাযোগ ব্যবস্থা ভালো হলে এই হাটটি আরো বড় হবে, এই কথাই বলছেন তমাল ভাই। আমাদের যোগাযোগ ব্যবস্থা আরেকটু যখন ভালো হবে তখন কিন্তু আমাদের এই ফসলটার মূল্য আমরা আরেকটু বেশি পাবো। বাংলাদেশ মানে বর্তমান যে সরকার, সেই সরকার চেষ্টা করছেন যোগাযোগ ব্যবস্থা ভালো রাখার জন্য, এবং অনেক জায়গায় হয়ে গেছে। আমরা আশা করি পিরোজপুরেও খুব শীঘ্রই কাজ শুরু হবে। আমরা অনেকবারই পিরোজপুরে এসেছি, সবার কিন্তু এই একটাই অভিযোগ যে আমাদের আসলে যোগাযোগ ব্যবস্থাটা ভালো নাই। এটা যদি করা হয় তাহলে পিরোজপুরের কৃষকরা আরও ভালো অবস্থানে যেতে পারবে। ঠিক আছে ভাইয়া, অনেক ধন্যবাদ তমাল ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আশা করছি শুধু আপনি না, এখানকার প্রত্যেক কৃষকের ভালো ফলন হবে এবং ফলন অনুযায়ী তারা ন্যায্য মূল্য পাবে। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকুন। আপনাকে ধন্যবাদ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, বাঙ্গির ভালো ফলনের জন্য বর্তমান বাঙ্গি চাষিরা পুরোদমে মাঠ পর্যায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, নিরাপদ খাদ্য উৎপাদনের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। সেই চেষ্টার কিছুটা আমাদের আজকের দীপ্ত কৃষির অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। খুব শীঘ্রই আমরা বাজারে বাঙ্গি দেখতে পাবো, এই শুভকামনায় কাজী ফার্মস নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্ব থেকে আমি মারুফা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, অনেক ভালো থাকুন। খোদা হাফেজ।